দীর্ঘদিনের অর্থনৈতিক দুর্দশা, বৈদেশিক মুদ্রার তীব্র সংকট, জ্বালানির অভাব, মূল্যবৃদ্ধি, রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে ২০২২ সালে কার্যত নজিরবিহীন সংকটের মুখে পড়েছিল শ্রীলঙ্কা। সেই সময় অনেকেই মনে করেছিলেন এই ধাক্কা সামাল দিতে দেশটার বহু বছর লেগে যাবে, কিন্তু মাত্র কয়েক বছরের ব্যবধানে পরিস্থিতির ছবিটা বদলাতে শুরু করেছে। ধীরে ধীরে অর্থনীতির চাকা আবার গতি পাচ্ছে, আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলোর মূল্যায়নেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। আর সেই কারণেই এবার বিশ্বব্যাংকের সর্বশেষ রিপোর্টে শ্রীলঙ্কার জন্য এসেছে বড় সুখবর। বহু প্রতীক্ষার পর আবারও আপার মিডল ইনকাম দেশের মর্যাদা ফিরে পেয়েছে দ্বীপরাষ্ট্রটি। শুধু শ্রীলঙ্কায় নয়, আরও কয়েকটা দেশও এবার আয়ভিত্তিক শ্রেণীবিন্যাসে নিজেদের অবস্থান উন্নত করতে সক্ষম হয়েছে। তবে এই খবরে ভারতের নামও উঠে এসেছে অন্য এক কারণে। বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি হওয়া সত্ত্বেও ভারত এখনও কেন লোয়ার মিডল ইনকাম দেশের তালিকাতেই রয়েছে? এই প্রশ্নও স্বাভাবিকভাবেই সামনে এসেছে। বিশ্বব্যাংক প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থান মূল্যায়ন করে তাদের জাতীয় আয়ের ভিত্তিতে কয়েকটা ভাগে ভাগ করে। এই শ্রেণীবিন্যাসে কোনো দেশের মোট অর্থনীতির আকার নয়, বরং সেই দেশের গড় মানুষের আয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ একটা দেশের অর্থনীতি যত বড়ই হোক না কেন, যদি মাথাপিছু আয় নির্দিষ্ট সীমার নিচে থাকে, তাহলে সেই দেশ উচ্চ আয়ের দেশের তালিকায় উঠতে পারে না। এবছর প্রকাশিত বিশ্বব্যাংকের সর্বশেষ মূল্যায়নে দেখা যাচ্ছে শ্রীলঙ্কা আবার আপার মিডল ইনকাম দেশের মর্যাদা অর্জন করেছে। ২০২২ সালের ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের পর এটা নিঃসন্দেহে দেশটার জন্য একটা বড় সাফল্য এবং আন্তর্জাতিক মহলেও সেটা গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। শুধু শ্রীলঙ্কাই নয়, এবার আরও কয়েকটা দেশও নিজেদের অবস্থান উন্নত করেছে। তালিকায় রয়েছে ভিয়েতনাম, ফিলিপিন্স, জর্ডান এবং ফেডারেটেড স্টেটস অফ মাইক্রোনেশিয়া। এই দেশগুলো লোয়ার মিডল ইনকাম শ্রেণী থেকে আপার মিডল ইনকাম শ্রেণীতে উন্নীত হয়েছে। অর্থাৎ অর্থনৈতিক পুনরুদ্ধার এবং মানুষের গড় আয় বৃদ্ধির ফলে আন্তর্জাতিক মানদণ্ডে তাদের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। এখন প্রশ্ন হলো, কিভাবে এত দ্রুত ঘুরে দাঁড়াতে পারল শ্রীলঙ্কা? এর উত্তর লুকিয়ে রয়েছে গত কয়েক বছরের কঠোর অর্থনৈতিক সংস্কার এবং আর্থিক পুনর্গঠনের মধ্যে। ২০২২ সালে শ্রীলঙ্কা ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছিল এবং এই দেশটার মানুষের জীবনযাত্রা সেই সময় কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। বৈদেশিক মুদ্রার ভাণ্ডার প্রায় ফুরিয়ে গিয়েছিল, প্রয়োজনীয় জ্বালানি আমদানি করার মতো অর্থ ছিল না, দিনের পর দিন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দেখা গিয়েছিল, রান্নার গ্যাসের তীব্র সংকট তৈরি হয়েছিল, বিদ্যুতের দীর্ঘ লোডশেডিং ছিল নিত্যদিনের ঘটনা, ওষুধের অভাবে হাসপাতালগুলো বিপাকে পড়েছিল, মূল্যবৃদ্ধি এমন জায়গায় পৌঁছেছিল যে সাধারণ মানুষের জীবনযাত্রা কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে দেশটার সরকার বিদেশি ঋণের কিস্তি পরিশোধ করতেও ব্যর্থ হয়। অর্থাৎ কার্যত ঋণ খেলাপির অবস্থায় পৌঁছে যায় শ্রীলঙ্কা। সেই সময় দেশ জুড়ে শুরু হয় ব্যাপক বিক্ষোভ, রাজনৈতিক অস্থিরতাও চরমে পৌঁছয়। শেষ পর্যন্ত দেশের রাষ্ট্রপতিকেও পদত্যাগ করতে হয়েছিল। কিন্তু সেই সংকট কাটিয়ে উঠতে সরকার একাধিক কঠিন সিদ্ধান্ত নেয়। কর কাঠামোয় পরিবর্তন আনা হয়, সরকারি ব্যয় নিয়ন্ত্রণে রাখা হয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে সমঝোতা করে অর্থনৈতিক সংস্কারের পথে হাঁটা শুরু হয়। একই সঙ্গে ঋণ পুনর্গঠন এবং আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগও নেওয়া হয়। এই সমস্ত পদক্ষেপের প্রভাব ধীরে ধীরে অর্থনীতিতে পড়তে শুরু করে। বিশ্বব্যাংক জানিয়েছে ২০২৫ সালে শ্রীলঙ্কার রিয়েল জিডিপি বৃদ্ধির হার দাঁড়িয়েছে প্রায় ৫%, অর্থাৎ সংকট কাটিয়ে উৎপাদন, পরিষেবা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আবার গতি পেয়েছে। শুধু তাই নয়, দেশটার অ্যাটলাস গ্রস ন্যাশনাল ইনকাম বা অ্যাটলাস জিএনআই পার ক্যাপিটা প্রায় 11.2% বৃদ্ধি পেয়েছে। সহজ ভাষায় বলতে গেলে গড় মানুষের আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশ্বব্যাংক বলছে কয়েকটা গুরুত্বপূর্ণ কারণেই উন্নতি সম্ভব হয়েছে। প্রথমত, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আগের তুলনায় অনেক বেশি সক্রিয় হয়েছে। দ্বিতীয়ত, লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি বা মুদ্রাস্ফীতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তৃতীয়ত, দেশের মুদ্রার বিনিময় হার তুলনামূলকভাবে স্থিতিশীল হয়েছে। এই তিনটে বিষয় মিলেই মানুষের আয় বৃদ্ধি এবং অর্থনীতির পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফলে শ্রীলঙ্কার মাথাপিছু জিএনআই সেই নির্ধারিত সীমা অতিক্রম করেছে, যা আপার মিডল ইনকাম দেশের মর্যাদা পাওয়ার জন্য প্রয়োজন। এখন প্রশ্ন উঠতেই পারে, এই আপার মিডল ইনকাম আসলে কি? বিশ্বব্যাংক বিশ্বের দেশগুলিকে
মূলত মাথাপিছু জাতীয় আয়ের ভিত্তিতে 4টে ভাগে ভাগ করে। প্রথমত লো ইনকাম কান্ট্রিজ, দ্বিতীয়টা হচ্ছে লোয়ার মিডল ইনকাম কান্ট্রিজ, আর তৃতীয়টা হচ্ছে আপার মিডল ইনকাম কান্ট্রিজ, এবং চতুর্থটা হচ্ছে হাই ইনকাম কান্ট্রিজ। প্রতি বছর নির্দিষ্ট আয়ের সীমা অনুযায়ী এই শ্রেণীবিন্যাস করা হয়। কোনো দেশের মাথাপিছু আয় যদি নির্ধারিত সীমার ওপরে চলে যায় তাহলে সেই দেশের শ্রেণীও পরিবর্তিত হয়। এখানে একটা বিষয় খুব ভালোভাবে বুঝে নেওয়া প্রয়োজন। কি? অনেকেই মনে করেন কোনো দেশের মোট জিডিপি যত বেশি সেই দেশ তত বেশি উন্নত, কিন্তু বিশ্বব্যাংক এই শ্রেণীবিন্যাসে মোট জিডিপিকে প্রধান সূচক হিসেবে ব্যবহার করে না, বরং সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় মাথাপিছু গ্রস ন্যাশনাল ইনকাম বা জিএনআইকে। অর্থাৎ দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যে গড় আয় পাওয়া যায় সেটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর ঠিক এই জায়গাতেই ভারতের প্রসঙ্গ সামনে আসে। বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতি হচ্ছে ভারত। সাম্প্রতিক সময়ে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে উঠে এসেছে। উৎপাদন, পরিষেবা, ডিজিটাল অর্থনীতি, অবকাঠামো, উন্নয়ন, রপ্তানি, বিভিন্ন ক্ষেত্রে ভারত দ্রুত এগিয়ে চলেছে। এছাড়া বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতিগুলোর মধ্যেও ভারতের নাম অন্যতম। তবুও বিশ্বব্যাংকের সর্বশেষ তালিকায় ভারত এখনও লোয়ার মিডল ইনকাম দেশের মধ্যেই রয়েছে। অনেকের কাছে বিষয়টা প্রথমে অবাক লাগতে পারে, কিন্তু এর পেছনে রয়েছে খুবই সহজ একটা অর্থনৈতিক ব্যাখ্যা। ভারতের অর্থনীতির আকার বিশাল হলেও দেশের জনসংখ্যাও প্রায় 140 কোটির বেশি। ফলে দেশের মোট জাতীয় আয় এত বিপুল সংখ্যক মানুষের মধ্যে ভাগ হয়ে যায়। তার ফলে মাথাপিছু আয় এখনও সেই নির্ধারিত সীমায় পৌঁছতে পারেনি যা আপার মিডল ইনকাম দেশের মর্যাদা পাওয়ার জন্য প্রয়োজন। অর্থাৎ এখানে দেশের মোট সম্পদের পরিমাণের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে একজন মানুষের গড় আয় কত। ধরা যাক দুটো দেশের মোট অর্থনীতি প্রায় সমান, কিন্তু একটা দেশের জনসংখ্যা যদি অনেক কম হয় তাহলে সেখানে মাথাপিছু আয় স্বাভাবিকভাবে বেশি হবে। অন্যদিকে একই পরিমাণ আয় যদি অনেক বেশি মানুষের মধ্যে ভাগ হয়ে যায় তাহলে মাথাপিছু আয় কম হবে। ভারতের ক্ষেত্রেও মূলত এই বিষয়টাই প্রযোজ্য। অর্থনীতিবিদদের মতে আগামী কয়েক বছরে যদি ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ধারাবাহিকভাবে শক্তিশালী থাকে এবং সেই বৃদ্ধির সুফল সাধারণ মানুষের আয় বৃদ্ধিতে প্রতিফলিত হয় তাহলে পরিস্থিতি দ্রুত বদলাতে পারে। শুধু অর্থনীতি বড় হলেই হবে না, একই সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি, শিল্পে বিনিয়োগ, কৃষির উন্নয়ন, পরিষেবা খাতের সম্প্রসারণ এবং মানুষের আয় বৃদ্ধিও সমান গুরুত্বপূর্ণ, কারণ এই সমস্ত বিষয় সরাসরি মাথাপিছু জিএনআই বৃদ্ধির সঙ্গে যুক্ত। বিশেষজ্ঞদের একাংশের মতে যদি ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি আগামী কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে শক্তিশালী থাকে এবং জনসংখ্যা বৃদ্ধির তুলনায় মাথাপিছু আয় দ্রুত বাড়তে থাকে তাহলে আগামী এক দশকের মধ্যেই ভারতও আপার মিডল ইনকাম দেশের মর্যাদা অর্জন করতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।